স্বাগতম। আমি তানজিমা মুরসালিন খানম, সহকারী অধ্যাপক, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ। আমার একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ধৈর্য এবং মনোযোগ সহকারে আমার সাথে ক্লাসে তোমরা থাকবে। আজকে আমরা পড়ব উৎপাদন অপেক্ষক। আমরা জানি উৎপাদন নির্ভর করে উৎপাদনের উপাদানের উপর। উপাদানগুলি কি কি? উপাদানগুলি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। সেই সাথে থাকবে কারিগরি বা প্রযুক্তিগত জ্ঞান। উপাদানগুলি হচ্ছে স্বাধীন চলক। এদের যে কোনো একটি পরিবর্তনের ফলে কিন্তু উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। আমরা যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে চাই বা হ্রাস করতে চাই, তখন উপাদানের বা উপকরণের পরিমাণকে পরিবর্তন করতে হবে। সেই সাথে আমাদেরকে উপাদানের পরিমাণের পরিবর্তনের মাধ্যমে উৎপাদনকে পরিমাণ বাড়ানো বা কমাতে হবে। এখানে আমরা প্রথমেই বলবো উৎপাদন অপেক্ষক বলতে আমরা কি বুঝি। উৎপাদনের উপাদানগুলোর উপর উৎপাদনের নির্ভরশীলতার সম্পর্ককে যে অপেক্ষকের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। আমরা বলতে পারি কোন ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলা হয়। এখানে আমরা দেখি উৎপাদন অপেক্ষক হচ্ছে কিউ ইজ এ ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন ইত্যাদি। এখানে আমরা বলতে পারি যে আমরা যখন যে কোনো স্বল্পকালীন সময় এবং দীর্ঘকালীন সময় অর্থনীতিতে আমাদের বিবেচ্য বিষয় সময়কাল, সেখানে আমরা স্বল্পকালীন সময় এবং দীর্ঘকালীন সময়কে বিবেচনা করি। স্বল্পকাল বলতে আমরা এমন একটা সময় মেয়াদকে বুঝবো যে সময়ের ভিতরে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন করা সম্ভব হবে না। স্থির উপকরণ এবং সাথে আমরা যে কোনো একটা উপকরণের পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদনকে হ্রাস বৃদ্ধি ঘটাবো। সাধারণত আমরা উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা দেখি যেহেতু স্বল্পকালীন মেয়াদে উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন মেয়াদে পরিচালিত হয়, তখন কিন্তু স্থির উপকরণ থাকবে, কিন্তু স্থির অবস্থায় থাকবে, সাথে পরিবর্তনশীল উপাদান কে পরিবর্তন করা হবে। সাধারণত আমরা লেবার এবং ক্যাপিটাল এই দুইটাকেই আমরা উৎপাদনের উপাদান হিসেবে কাজে লাগাই, ধরে নেই আমাদের অপেক্ষকগুলিকে। সেখানে দেখা যায় ক্যাপিটালটাকে আমরা স্বল্পকালীন সময়ে স্থির রাখি এবং শ্রমিককে পরিবর্তনের মাধ্যমে শ্রমিককে পরিবর্তনের মাধ্যমে উৎপাদনের পরিমাণ হ্রাস এবং বৃদ্ধি করতে পারি। আমরা জানি শ্রম হচ্ছে এমন একটা উপাদান যেটা আমরা বিভিন্ন এককের মাধ্যমে বিভাজ্য করতে পারি, একজন শ্রমিক, দুইজন শ্রমিক, তিনজন শ্রমিক ইত্যাদি। এবং এই সময়ে কিন্তু কারিগরি কৌশলটা থাকবে অপরিবর্তিত। তখন কারিগরি কৌশলের কোনো পরিবর্তন হবে না, স্থির উপাদান অর্থাৎ ক্যাপিটালে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র লেবারের পরিবর্তনের মাধ্যমে আমরা উৎপাদনের পরিবর্তনকে স্বল্পকালীন সময়ে বিবেচনায় ধরি। এখন আমরা যদি দীর্ঘকালীন সময়ের কথা বলি, তখন আমরা দেখব দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আমরা দেখব কিউ ইজ এ ফাংশন অফ এল কে, অর্থাৎ এখানে লেবার এবং ক্যাপিটাল দুটাই পরিবর্তনশীল। শ্রমিকও পরিবর্তন হবে, সাথে সাথে মূলধনের পরিমাণও পরিবর্তন হবে। অর্থাৎ এক কথায় দীর্ঘকালীন সময়ে কিন্তু প্রত্যেকটা উপাদানই প্রকৃতপক্ষে পরিবর্তনশীল। আচ্ছা, এখন আমরা কি দেখলাম? স্বল্পকালীন সময়টা হচ্ছে এমন একটা সময় মেয়াদ যে সময় দুইটা উপাদানের মধ্যে একটা উপাদান স্থির থাকবে, একটা উপাদান পরিবর্তিত হবে। আর দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময় মেয়াদ যখন সকল উপকরণই কিন্তু আসলে পরিবর্তনশীল। কিন্তু আমরা ধরে নিব যে আমরা যেহেতু দুইটা উপাদানকে ধরলাম আমাদের আলোচনায়, ল্যান্ড এবং ক্যাপিটাল, এখানে ল্যান্ড এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তনশীল। আমরা সাধারণত যখন স্বল্পকালীন উৎপাদন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক আলোচনা করি, তখন আমরা দেখাই কিউ ইজ এ ফাংশন অফ এল কে বার, অর্থাৎ এখানে এলটা পরিবর্তনশীল, ক্যাপিটালটা স্থির। আবার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটা কেমন? কিউ ইজ এ ফাংশন অফ এল কে, এখানে লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তনশীল। যখন আমরা স্বল্পকালীন সময় বিবেচনা করি, তখন দেখা যায় যে লেবারের পরিবর্তনের মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে পরিবর্তন ঘটে, এবং যখন দীর্ঘকালীন সময় উৎপাদন অপেক্ষক বিবেচনা করি, তখন লেবার এবং ক্যাপিটাল দুইটাই পরিবর্তনশীল। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে মনে রাখতে হবে যে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে কি বলি? পরিবর্তনীয় উপাদান অনুপাত বৃদ্ধির মাধ্যমে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটাকে প্রকাশ করি। পরিবর্তনীয় উপাদান অনুপাত বৃদ্ধি কেন আমরা প্রকাশ করি? কারণ হচ্ছে এখানে স্থির উপাদানটা
এর সাথে স্থির অবস্থায় থাকে, কিন্তু অনুপাতে তার ফলে অনুপাতের একটা পরিবর্তন ঘটে, কারণ লেবার বাড়বে মূলধন একই থাকবে, লেবার বাড়বে মূলধন একই থাকবে, তার ফলে কি হবে, অনুপাতের মধ্যে একটা পরিবর্তন আসবে। এই কারণে আমরা যখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বিবেচনা করি তখন তাকে বলা হয় পরিবর্তনীয় অনুপাত পরিবর্তনীয় অনুপাত উপাদান বিধি, পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে আমরা কি বলি, মাত্রাগত উৎপাদন। কেন বলি, তখন দুইটা উপকরণই পরিবর্তন হয় এবং সেই সাথে সাথে উৎপাদনের পরিমাণে পরিবর্তন ঘটে। যাই হোক, এখন আমরা এই পরিবর্তনটাকে একটা চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আমরা ভূমি অক্ষে উপাদান দেখাই। এখানে যেহেতু স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, ভূমি অক্ষে আমরা শ্রমকে দেখাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা দেখাই উৎপাদন। আমরা মনে করি আমরা যখন এই পরিমাণ উপাদান নিয়োগ করি তখন উৎপাদনটা হবে ক্রমবর্ধমান হারে, এই পরিমাণ উৎপাদনটা ক্রমবর্ধমান হারে হবে। মনে রাখতে হবে এখানে শুধুমাত্র লেবারটাই চেঞ্জ করা হচ্ছে, ক্যাপিটালটা কিন্তু আছে, কিন্তু স্থির অবস্থায় আছে, একটা নির্দিষ্ট পরিমাণে আছে। পরবর্তীতে আমরা দেখি যতই আমরা লেবারের পরিমাণ বাড়াবো, প্রথম দিকে উৎপাদনটা বাড়বে ক্রমবর্ধমান হারে, পরে বাড়বে ক্রমহ্রাসমান হারে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, আস্তে আস্তে মোট উৎপাদনও কমতে থাকবে। অর্থাৎ এটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। কেন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক? যেহেতু এখানে স্বল্পকালে কোনো একটি মাত্র উপাদান পরিবর্তনশীল, আরেকটা উপাদান স্থির। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে আমরা কি বলি? দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে আমরা বলি কিভাবে প্রকাশ করি? মাত্রাগত উৎপাদনের মাধ্যমে প্রকাশ করি। এখানে দেখা যাচ্ছে ক্যাপিটাল এবং লেবার দুইটাই পরিবর্তনশীল। যেমন আমরা যদি দেখি এই পর্যায়ে প্রথম আইসো কোয়ান্ট লাইনে, অর্থাৎ প্রথম সম উৎপাদন রেখা যখন উৎপাদন হচ্ছে তখন লেবার আমরা নিচ্ছি 1 একক, শ্রমিক নিচ্ছে এই পরিমাণ। অর্থাৎ এখানে লেবারের পরিমাণ এবং শ্রমিকের পরিমাণ পরবর্তী পর্যায়ে যখন উৎপাদন হবে তখন লেবারও বাড়ানো হবে, শ্রমিকও বাড়ানো হবে, ক্যাপিটালও বাড়ানো হবে। দুইটা উপাদানই পরিবর্তনশীল, পরিবর্তন করা হবে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করতে গেলে দুইটা উপাদান পরিবর্তনের মাধ্যমে উৎপাদনটা বৃদ্ধি পাবে এবং দেখা যাবে যে এটা দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবং যখন আমরা দুইটা উপাদানই বাড়াবো তখন অবশ্যই আমাদের উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা উপরে চলে যাবে, উৎপাদন বাড়বে। এটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এরপর আমরা আসবো স্বল্পকালীন এবং দীর্ঘকালীন সম্পর্কে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। এরপরে আমরা আসবো মোট, গড় এবং প্রান্তিক উৎপাদনের আলোচনায়। এখন আমরা মোট, গড় এবং প্রান্তিক উৎপাদনের কথা বলতে গেলে আমরা দেখব, যখন আমরা মনে করো আমরা শ্রমিক নিয়োগ করলাম একজন, আমাদের টোটাল প্রোডাকশন 80 ইউনিট বা 80 একক। তাহলে মোট উৎপাদনটা আমরা কিভাবে বের করি? মোট উৎপাদনটা আমরা বের করি আমাদের উপাদানের পরিমাণ, অর্থাৎ এখানে আমরা শ্রমকে নিলাম, উপাদান হিসেবে শ্রম নিলাম। একজন শ্রমিক কি পরিমাণ উৎপাদন করবে সেটাকে আমরা মোট উৎপাদন হিসেবে ধরে নিব। এখন একজন শ্রমিকের উৎপাদনের পরিমাণ 80। তখন যদি একজন শ্রমিক শেষ শ্রমিক হয় তাহলে প্রান্তিক উৎপাদন অর্থাৎ ডেল্টা কিউ বাই ডেল্টা এল, পরিবর্তিত শ্রমিকের কারণে পরিবর্তিত উপাদানকে বলা হয় ডেল্টা কিউ, ডেল্টা এল বাই ডেল্টা কিউ। আর একটু আগে বলে নেই, যেটা আমার আগেই বলা উচিত ছিল, টোটাল প্রোডাকশন, গড় এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা অর্থাৎ কি বুঝি সেটা আমার আগেই বলা দরকার ছিল, এখন আমি বলে নিই। মোট উৎপাদন কাকে বলে? শ্রমিকের সাহায্যে বা উপাদানের সাহায্যে সর্বমোট যে পরিমাণ উৎপাদন হয় সেটাই হচ্ছে মোট উৎপাদন। আর গড় উৎপাদন হচ্ছে প্রতি শ্রমিক যে পরিমাণ উৎপাদন করে গড়ে, সেটা হচ্ছে গড় উৎপাদন। তো মোট উৎপাদনটা আমরা যখন গড় উৎপাদন যখন বের করতে যাই তখন আমরা কি করি? তখন আমরা মোট উৎপাদনের অর্থাৎ টিপি কে ভাগ দিই পরিমাণ দিয়ে, টিপি বা টোটাল প্রোডাকশনকে আমরা লেবার দিয়ে ভাগ দিলে আমরা গড় উৎপাদন জানতে পারি। তখন গড় উৎপাদনের পরিমাণ আমরা কিভাবে জানি? প্রতি একক শ্রমিক গড়ে কতটুকু উৎপাদন করে তাকেই বলা হয় গড় উৎপাদন। এবং সেটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? মোট উৎপাদনের পরিমাণকে শ্রমিকের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় উৎপাদন জানতে পারি। আর প্রান্তিক উৎপাদন কি?
প্রান্তিক উৎপাদন হচ্ছে শ্রমিকের পরিমাণ 1 একক বৃদ্ধি করার ফলে মোট উৎপাদনের যে বৃদ্ধি হয়, যতটুকু বৃদ্ধি হয় সেই বাড়তি উৎপাদনটাকেই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অন্যভাবে আমরা বলতে পারি শ্রমিকের পরিমাণে অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে মোট উৎপাদনের ভিতর যে পরিবর্তন আসে তাকেই বলা হয় প্রান্তিক উৎপাদন। এখন আমরা মোট উৎপাদন বের করতে গেলে শ্রমিকের মাথাপিছু উৎপাদনের পরিমাণ দিয়ে গুণ করলে আমরা মোট উৎপাদন জানতে পারি। তারপরে আমরা গড় উৎপাদন বের করতে গেলে আমরা মোট উৎপাদনকে শ্রমিকের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় উৎপাদন জানতে পারি। এবং আমরা যদি প্রান্তিক উৎপাদন বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অতিরিক্ত শ্রমিকের নিয়োগের ফলে যতটুকু অতিরিক্ত উৎপাদন হয় সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। সেটাকে আমরা এই সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি ডেল্টা কিউ বাই ডেল্টা এল, অর্থাৎ পরিবর্তিত শ্রমিকের কারণে উৎপাদনের পরিমাণের মধ্যে যতটুকু পরিবর্তন হলো সেটাই হলো প্রান্তিক উৎপাদন। আর গড় উৎপাদন বের করাটা কিভাবে বের করি, মোট উৎপাদনকে আমরা শ্রমিকের পরিমাণ দিয়ে ভাগ দিলেই আমরা গড় উৎপাদন জানতে পারি, অর্থাৎ এক একজন শ্রমিক মাথাপিছু কতটুকু উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে গড় উৎপাদন। এখন আমরা সূচিতে একটু দেখি। একজন শ্রমিক, প্রথম শ্রমিক উৎপাদন করলো 80 একক, তখন এটাই প্রান্তিক উৎপাদন 80 একক, এটাই গড় উৎপাদন 80 একক। পরবর্তী শ্রমিক, দুইজন শ্রমিক 170 একক উৎপাদন করলো, দুইজন শ্রমিক 170 একক উৎপাদন করলো, তার মানে 2 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারবো গড় উৎপাদন সেটা হচ্ছে 85 বা 85 একক। এবং এখানে প্রান্তিক উৎপাদন কোনটা হবে, প্রান্তিক উৎপাদন হবে শ্রমিকের পরিমাণের পরিবর্তন কতটুকু, একজন উৎপাদনের পরিমাণ কতটুকু পরিবর্তন হচ্ছে 90 একক, এই 90 এককটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। তৃতীয় শ্রমিকের বেলায় 3 জন শ্রমিক একত্রিতভাবে উৎপাদন করে 270 একক, অর্থাৎ এই 3 দিয়ে ভাগ করলে এই যে 90 একক হবে সেটাই হবে গড় উৎপাদন। এবং এই দুইটার যে গ্যাপ, 270 থেকে 170 বাদ দিব, এই যে গ্যাপটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি বা প্রান্তিক উৎপাদন। 4 নাম্বার শ্রমিক উৎপাদন করলো 368 একক, এখানে গ্যাপ কতটুকু 98 একক, অর্থাৎ শেষোক্ত শ্রমিক উৎপাদন করলো 98 একক, তখন তাদের গড় উৎপাদন 92 একক। পঞ্চম শ্রমিক 5 জন শ্রমিক একত্রে উৎপাদন করলো 430 একক, একজন শ্রমিকের গড় উৎপাদন ক্ষমতা তখন কত 86 বা 86 একক। এখন এখান থেকে আমরা প্রান্তিক উৎপাদন কিভাবে বের করব, 430 থেকে শেষোক্ত একক থেকে শেষোক্তের আগের এককটা বাদ দিলে যা থাকবে সেটাই হবে ওই শ্রমিকের প্রান্তিক উৎপাদন, অর্থাৎ তখন প্রান্তিক উৎপাদন হচ্ছে 62 একক। আশা করি তোমরা বুঝতে পারলা ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, আমরা যখন এল এবং উৎপাদনের পরিমাণ বের করব তখন আমরা এল এবং এপি কে, এল কে আমরা যদি এটাকে গুণ দেই এভারেজ প্রোডাকশন দিয়ে তাহলে আমরা টোটাল প্রোডাকশন পেয়ে যাব, এবং টোটাল প্রোডাকশনকে ভাগ দিলে আমরা কিউ বাই এল গড় উৎপাদন পাবো। এবং অতিরিক্ত শ্রমিকের উৎপাদন ক্ষমতাকে আমরা বলবো প্রান্তিক উৎপাদন, অর্থাৎ একজন অতিরিক্ত শ্রমিক কতটুকু অতিরিক্ত উৎপাদন করতে পারলো সেটাই হলো প্রান্তিক উৎপাদন। এই হচ্ছে আমাদের মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা, সূত্র এবং আমাদের সূচিতে সেটার প্রকাশ। আচ্ছা, এটাকে আমরা এখন চলে যাব আমাদের সবচেয়ে বড় যেটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ, সবটা আমাদেরকে যেটা ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে সেটা হচ্ছে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। আমরা যখন স্বল্পকাল নিয়ে আলোচনা করি, স্বল্পকালের উৎপাদন পরিচালিত হয়, তখন এটাকে বলা হয় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। অর্থাৎ এখানে দুটো উপকরণের ভিতর একটা স্থির হিসাবে থাকবে, আরেকটা উপাদানের পরিবর্তনের ফলে উৎপাদন পরিবর্তিত হবে। আমরা সহজেই বুঝতে পারি দুটো উপকরণের ভিতরে একটা যখন পরিবর্তন হবে আরেকটা স্থির থাকবে, তখন তাদের অনুপাতের ভিতরে একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তনটার কারণে এটাকে বলা হয় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এখন মনে রাখতে হবে যখন আমরা এই বিধিটা আলোচনা করব তখন কয়েকটা অনুমিত শর্ত ধরতে হবে, অর্থাৎ এখানে স্বল্পকাল বিবেচ্য হবে,
শ্রমিকরা সমদক্ষতা সম্পন্ন হবে, শ্রমের এককগুলো সমান হবে, এমন একটা উপকরণ থাকবে অর্থাৎ যেটা শ্রম, অবশ্যই শ্রমকে বিভাজ্য করা যাবে, মানুষ সবাই আলাদা আলাদা। তারপরে সেই সময়ে উৎপাদন কৌশল বা কারিগরি জ্ঞানটা থাকবে অপরিবর্তিত। যাই হোক, এটা আমরা সূচি এবং চিত্রের মাধ্যমে একটু দেখাবো। এই প্রশ্নটা একটু বড়, তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, পরবর্তীতে দরকার পড়লে সেটা আমরা আবারও কোনো এক সময় বলার চেষ্টা করব। এখানে দেখানো হলো যে উৎপাদনকে আমরা মোটামুটি ভাবে আলোচনা করার জন্য বোঝার সুবিধার্থে তিনটা স্তরে প্রথমেই ভাগ করে দিলাম। তিনটা স্তরে ভাগ করলাম। পরিবর্তনীয় উপাদান হচ্ছে এল এবং কেটা মূলধন, যেটা স্থির, প্রত্যেকটা উপকরণের সাথে কিন্তু কে থাকবে স্থির হারে, ধরে নেই কে হচ্ছে 1। আচ্ছা, প্রথম একজন শ্রমিক সে উৎপাদন করলো 6 একক, গড় উৎপাদন তখন 6 একক, প্রান্তিক উৎপাদন 6 একক। দ্বিতীয় শ্রমিক যখন দ্বিতীয় শ্রমিকও আসলো তখন মোট উৎপাদন হচ্ছে 16 একক। স্বাভাবিকভাবে 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 হবে, এটা হচ্ছে গড় উৎপাদন। এবং 16 থেকে বাড়তি শ্রমিক উৎপাদন করলো 10 একক, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তৃতীয় শ্রমিক উৎপাদন করলো, তিনজনে মিলে টোটাল প্রোডাকশন হচ্ছে 30 একক। 30 এককের বেলায় গড় উৎপাদন হলো 30/3 10, এবং 3 নাম্বার শ্রমিক উৎপাদন করলো 14 একক। এখানে আমরা কি দেখলাম? প্রথম দিকে উৎপাদন বাড়লো ক্রমবর্ধমান হারে। ক্রমবর্ধমান হারে বাড়লো কিভাবে? 6, আমরা কোথা থেকে বুঝবো? এটা প্রান্তিক উৎপাদন থেকে বুঝবো। 6 থেকে 10, 10 থেকে 14, অর্থাৎ টোটাল প্রোডাকশনটা ক্রমবর্ধমান হারে বাড়বে। টোটাল প্রোডাকশন ক্রমবর্ধমান হারে বাড়বে। পরবর্তী পর্যায়ে যখন আমরা উৎপাদনের দ্বিতীয় স্তরে চলে আসব, তখন 4 নাম্বার স্তর যখন আসবো, 4 নাম্বার শ্রমিক যখন কাজ করবে, তখন দেখা যাবে তাদের টোটাল প্রোডাকশন হচ্ছে 40 একক, এপি হচ্ছে 10 একক, তারপরে এই এমপি হচ্ছে 40 থেকে 30 বাদ দিলে 10 একক। উৎপাদনের দ্বিতীয় স্তরটা আমরা শুরু করে দিলাম। এখান থেকে আমরা দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কিন্তু কার্যকর হবে, অর্থাৎ উৎপাদন বাড়বে ক্রমবর্ধমান হারে না, হ্রাসমান হারে। 5 নাম্বার শ্রমিক উৎপাদন করলো 45 একক, 5 জন শ্রমিক উৎপাদন করলো 45 একক, এবং তখন তাদের গড় উৎপাদন হচ্ছে 9 একক। প্রান্তিক উৎপাদন হচ্ছে 5 একক। আমরা খেয়াল করব, খুব ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করো, এই পর্যায়ে কিন্তু উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি শুরু হয়ে গেল, অর্থাৎ তখন কিন্তু আর ক্রমবর্ধমান 16 থেকে 30 না, 30 থেকে 40, 40 থেকে 40 এ আসলো, 40 থেকে 45 এ আসলো। এখানে আমরা কি দেখব? এখান থেকে আমরা দেখব প্রান্তিক গড় উৎপাদন কিন্তু 10 এর থেকে 9 এ চলে আসছে, এবং প্রান্তিক উৎপাদন 10 এর থেকে 5 এ চলে আসছে। অর্থাৎ এখান থেকে কিন্তু বৃদ্ধিটা দেখা যাবে যে গড় এবং প্রান্তিক উৎপাদন বৃদ্ধির হারটা আস্তে আস্তে কমতে থাকবে। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখব? এখানে আসে আমরা দেখতে পারবো যে এখানে আসার পরে আবারও কিন্তু আরো 6 নাম্বার একক, তখন আমরা দেখব যে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, প্রান্তিক উৎপাদন কমে আসতেছে, এবং গড় উৎপাদনও কমতেছে। প্রথম স্তরে আমরা লক্ষ্য করি, প্রথম স্তরে একটা যদি আমরা খেয়াল করি সূচিটা, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু এমপি গ্রেটার দেন এমপি, অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটিটা কিন্তু গ্রেটার দেন এপিএল, অর্থাৎ এভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার। প্রান্তিক উৎপাদনটা বেশি কার চাইতে? গড় উৎপাদনের চাইতে প্রান্তিক উৎপাদনটা বেশি। যখন প্রথমে গড় উৎপাদন 6, প্রান্তিক উৎপাদন 6, তারপরে এককের বেলায় গড় উৎপাদন 10, প্রান্তিক উৎপাদন 10, গড় উৎপাদন 8, প্রান্তিক উৎপাদন 14, গড় উৎপাদন 10। অর্থাৎ এখানে আমরা দেখি গড় উৎপাদনের চাইতে প্রান্তিক উৎপাদন বেশি। উৎপাদনের প্রথম স্তরে আমরা কি দেখি? এপিএল এমপিএল গ্রেটার দেন এপি। উৎপাদনের দ্বিতীয় স্তরে আমরা দেখতে পাই তখন কিন্তু অবস্থাটা অন্যরকম হয়ে যায়। তখন দেখা যায় এমপিএল এপিএল এবং এমপিএল এর চাইতে এমপিএল আস্তে আস্তে কমতে থাকে। এটা 9, এটা 5, এটা 8, এটা 3, এইভাবে চলতে চলতে যখন উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য হয়ে যাবে। উৎপাদন যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে প্রান্তিক উৎপাদন শূন্য হয়ে যাবে।
এই পর্যায়ে পৌঁছায়, এই পর্যায়কে বলা হয় দ্বিতীয় স্তর। এরপরেও যদি আরো শ্রমিক নিয়োগ করা হয়, উৎপাদন কিন্তু এখন আর ক্রমহ্রাসমান হারেও বাড়বে না, উৎপাদন এখন আস্তে আস্তে কমতে থাকবে। যেমন 46 থেকে 40, 40 থেকে 30। এই দিক থেকে কি হবে? এদিক থেকে গড় উৎপাদন আগে ছিল দ্বিতীয় স্তরের শেষ পর্যায়ে 6.86, 5.76, অর্থাৎ গড় উৎপাদনটাও নিচের দিকে নামতে থাকবে এবং প্রান্তিক উৎপাদন কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিটা হচ্ছে এমন একটা বিধি যেখানে একটা উপকরণ স্থির থাকবে, সাথে সাথে একটা উপকরণের পরিবর্তন হবে, যার ফলে একে বলা হয় পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এখানে আমরা উৎপাদনের প্রথম স্তরে কি দেখি? উৎপাদন, মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, তার ফলে গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে। কিন্তু গড় উৎপাদনের প্রান্তিক উৎপাদনটা গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে, কিন্তু প্রান্তিক উৎপাদনটা গড় উৎপাদনের চাইতে বেশি বাড়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা কি দেখি? প্রান্তিক উৎপাদনও মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উৎপাদনও কমতে থাকে, গড় উৎপাদনও কমতে থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদনের কমে, গড় উৎপাদনের চাইতে বেশি। পরবর্তী পর্যায়ে তৃতীয় স্তরে মোট উৎপাদনও কমতে থাকে, প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন কমতে থাকে। তখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কখন? যখন প্রান্তিক উৎপাদন শূন্য, তখন মোট উৎপাদন সর্বোচ্চ। এরপরেও যদি আরো শ্রমিক নিয়োগ করা হয় এবং কেটা তো স্থিরই থাকবে, কে কিন্তু সাথে থাকবে, তখন দেখা যাবে যে মোট উৎপাদন কমতে থাকবে, গড় উৎপাদনও কমতে থাকবে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যাবে। আমরা একটা ছোট্ট সূচি দেখাবো, তার মাধ্যমে আমাদের ক্লাস আজকে আমরা শেষ করব। সূচিতে আমরা কি দেখি? এটাই হচ্ছে উৎপাদনের সেই প্রথম পর্যায়। অর্থাৎ প্রথম বলি আমি ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে উৎপাদন দেখানো হয়। আমাদের প্রথম চিত্রটা হচ্ছে কিসে? প্রথম চিত্রটা হচ্ছে টোটাল প্রোডাক্টিভিটি বা টোটাল উৎপাদনের চিত্র। এখানে আমরা কি দেখি? ও থেকে এই বিন্দু পর্যন্ত যখন OL1 পর্যন্ত শ্রমিক নিয়োগ করা হয়, তখন উৎপাদনটা বাড়ে ক্রমবর্ধমান হারে। একে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বা জোর ভাঙা বিন্দু। এরপর থেকে উৎপাদন যখন লেবার বাড়ানো হবে, উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়বে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তখন এই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরে আস্তে আস্তে কমতে থাকে। এটা হলো প্রথম চিত্র, টিপি, টোটাল প্রোডাকশন। আর দ্বিতীয় চিত্রে আমরা দুইটা জিনিস একসাথে দেখাই। একটা হচ্ছে এপি অর্থাৎ এভারেজ প্রোডাকশন, আর একটা হচ্ছে এমপি অর্থাৎ মার্জিনাল প্রোডাকশন। এখানে আমি দেখাই, যখন আমরা প্রথম পর্যায়ে থাকি তখন কিন্তু আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার গ্রেটার দেন এভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার। অর্থাৎ প্রথম পর্যায়ে কিন্তু আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি রেখা এভারেজ প্রোডাক্টিভিটি রেখার উপরে থাকবে। যখন আমরা ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমানের দিকে যেতে থাকবো, তখন দুইটা বিন্দু একবার সমান হয়ে যাবে, এভারেজ প্রোডাক্টিভিটি ও মার্জিনাল প্রোডাক্টিভিটি রেখা প্রোডাক্টিভিটি সমান হবে। তারপর থেকে দেখা যাবে তৃতীয় পর্যায়ে আমরা এভারেজ প্রোডাক্টিভিটি রেখাটা উপরে চলে যাবে, মার্জিনাল প্রোডাক্টিভিটি রেখাটা নিচে চলে আসবে। অর্থাৎ এটা তৃতীয় স্তর, যেখানে দ্বিতীয় স্তরের পর্যায়ে এভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার ইকুয়াল টু মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার হবে। তার সেটা হওয়ার পরে দেখা যাবে যখন তৃতীয় পর্যায়ে চলে আসবে, তখন উৎপাদন সর্বোচ্চ হবে। উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে কিন্তু দুইটা বিন্দু এপি এবং এমপি পরস্পর সমান হওয়ার পর থেকে কিন্তু এপি রেখা চলে আসবে নিচে, এপি রেখা চলে যাবে উপরে, এমপি রেখা চলে আসবে নিচে। এবং উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে এপি কমতে থাকবে, এমপি আস্তে আস্তে আরো লেবার বাড়ানো হলে ঋণাত্মক হয়ে যাবে। যাই হোক, এটাই ছিল আমাদের মোটামুটি চিত্র। আমরা উৎপাদনকারী একজন বুদ্ধিমান ব্যক্তি, সে যখনই উৎপাদন করবে তখনই অবশ্য সেই উৎপাদন স্তরটাকে দ্বিতীয় পর্যায়ে নির্ধারণ করবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা তোমরা বারবার একটু দেখার চেষ্টা করো। দরকার পড়লে আমি আবার তোমাদেরকে এই ব্যাপারে তোমাদের নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, ধন্যবাদ।